সুপ্রভাত সকলকে। সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আজকে যে বিষয়টা তোমাদের কাছে উপস্থাপনা করা হবে সেটি হচ্ছে কর্তার ভূত। তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত, এই গল্পটি। সবার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার আগে এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অল করে রেখো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। কর্তার ভূত গল্পটি অনেকের কাছে খুব কঠিন গল্প, অনেকে পড়েও যেন বুঝতে পারে না, কিন্তু আমি বলবো কর্তার ভূত গল্পটির মূল বিষয়বস্তুটা কেউ যদি একবার অনুধাবন করতে পারে তাহলে তার কাছে অতি সহজ গল্প এটি। তোমাদের পাঠ্যপুস্তকে যে কর্তার ভূত গল্পটি রয়েছে, তোমরা প্রত্যেকেই টেক্সট বইটা সঙ্গে রাখবে। আমি বিষয়বস্তুটা আলোচনা করব। টেক্সট বইটা কিন্তু প্রত্যেককেই ফলো করতে হবে, কারণ তোমাদের এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ এসএকিউ এর ওপরে খুব বেশি জোর দেওয়া হয়। এমসিকিউ এসএকিউ প্রশ্নের অ্যান্সার করতে গেলে প্রত্যেককেই কিন্তু টেক্সট বই ফলো করতে হবে। সাজেশন পরীক্ষার আগে আমি একটা দিয়ে দেব, এমসিকিউ এসএকিউ এবং ব্রড কোশ্চেনের একটা সাজেশন আমি তোমাদের দিয়ে দেব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা কর্তার ভূত গল্পটির মধ্যে প্রবেশ করি। দেখো, কর্তার ভূত গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমরা সবাই জানি, নতুন করে বলার কিছুই নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গল্পটি লিখেছেন, এই গল্পটি কোন এই গল্পটির উৎস কী, এটা একটা সবথেকে বড় প্রশ্ন। আমাদের এটা জানতে হবে যে কর্তার ভূত গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কর্তার ভূত গল্পটি লিপিকা গ্রন্থ থেকে কিন্তু গৃহীত হয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে। এই লিপিকাতে উনি যতগুলো গল্প রচনা করেছেন সবই প্রায় 1324 থেকে 29 বঙ্গাব্দের মধ্যেই রচিত হয়েছে, এবং এই লিপিকা গ্রন্থটির প্রকাশ পেয়েছিল 1922 খ্রিস্টাব্দে। দেখো, লিপিকা কাব্যগ্রন্থের অনেকগুলো রচনা রবীন্দ্রনাথের রয়েছে, যেমন সবুজপত্র, প্রবাসী, ভারতী, মানসী, মর্মবাণী, শান্তিনিকেতন, আঙুর পার্বণ, মুসলিম ভারত, বঙ্গবাণী, এরকম বিভিন্ন গল্প কিন্তু এখানে রচিত হয়েছে। লিপিকা তিনি যখন প্রথম প্রকাশ করেছিলেন তখন তার রচনার সংখ্যা ছিল মাত্র 38টি। 1362 সালে বইটি যখন নতুন করে আবার সংস্কার করা হলো তখন কিন্তু আরও কিছু নতুন রচনা সংযুক্ত হলো এর সঙ্গে। এর নাম হলো কথিকা।
এই লিপিবদ্ধ সর্বমোট ৩৯টি রচনার কিছু শ্রেণীবিন্যাস সম্পর্কে বলবো। যেমন প্রথম শ্রেণীভুক্ত রচনা হচ্ছে তার ১৪টি কবিতা, প্রথম শ্রেণীতে রয়েছে তার ১৪টি কবিতা। যেমন পায়ে চলার পথ, মেঘলা দিনে, বাণী, মেঘদূত, বাঁশি, সন্ধ্যা ও প্রভাত, পুরনো বাড়ি, গলি, একটি চাউনি, একটি দিন, কৃতঘ্ন শোক, ১৭ বছর, প্রথম শোক, প্রশ্ন। এই কটি তার, এই ১৪টি হচ্ছে প্রথম শ্রেণীভুক্ত তার রচনা, অর্থাৎ প্রথম শ্রেণীতে রয়েছে। দ্বিতীয় শ্রেণীভুক্ত রচনা ১৭টি ছোট গল্প, ১৭টি ছোট গল্প রয়েছে। কি কি না, মিনু, নামের লেখা, ভুল স্বর্গ, সুয়োরানীর স্বাদ, বিদূষক, তোতা কাহিনী, অস্পষ্ট, পট, নতুন পুতুল, উপসংহার, পুনরাবৃত্তি, সিদ্ধি, প্রথম চিঠি, রথযাত্রা, স্বাগত, মুক্তি, পরীর পরিচয়। এই ১৭টি ছোট গল্প, এগুলো কিন্তু গল্প, আগে যেগুলো বললাম সেগুলো হচ্ছে কবিতা। ১৭টি এই ছোট গল্পগুলি, ১৭টি যে ছোট গল্প বললাম, এই গল্পগুলি হচ্ছে তার লিপিকা কাব্যগ্রন্থের দ্বিতীয় শ্রেণীভুক্ত রচনা। লাস্ট এবং তৃতীয় শ্রেণীভুক্ত রচনাতে রয়েছে ৮টি কথিকা। কীরকম না, গল্প, রাজপুত্তুর, ঘোড়া, কর্তার ভূত, প্রাণমন, আগমনী, কথিকা, স্বর্গমর্ত। এই ৮টি কথিকা কিন্তু তার তৃতীয় শ্রেণীভুক্ত রচনা। এবার আমরা কর্তার ভূত গল্পটির বিষয়বস্তুর দিকে চোখ রাখব। দেখো, রূপকথার জগৎকে রবীন্দ্রনাথ শাশ্বত মানব কথায় রূপান্তরিত করেছে, অর্থাৎ যেটা রূপকথার গল্প সেটা মানব চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ। গুরুগম্ভীর বক্তব্য বিষয়কে প্রবণের ফ্রেমে না বেঁধে রবীন্দ্রনাথ সরস বুদ্ধিদীপ্ত গল্পে তুলে ধরেছেন। কর্তার ভূত গল্পের মধ্যে লেখক অন্ধ আনুগত্যের বিরুদ্ধে বিজ্ঞান বুদ্ধির জয় বিঘোষিত করেছেন, অর্থাৎ কাউকে অন্ধ বিশ্বাস করে তাকে পথপ্রদর্শক হিসেবে না দেখে, এই অন্ধ আনুগত্য না করে বিজ্ঞান বুদ্ধির জয় ঘোষণা করেছেন রবীন্দ্রনাথ। অর্থাৎ বিজ্ঞান বিষয়টাই তো হচ্ছে একটা বুদ্ধির বিষয়, তাই সেই বুদ্ধির জয়যাত্রা উনি ঘোষণা করেছেন। তবে লেখকের এই প্রতিবাদ অনুচ্চারিত ভাষায় এবং তরল হাসির স্পর্শে উপস্থাপিত হয়েছে। আমরা প্রথম যেটা রয়েছে, তোমাদের ১ নাম্বার যেটা দেওয়া আছে, দেখো আমি সেটা একটু পাঠ করছি, তোমরা প্রত্যেকেই বইটা খোলো। বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। তা বলে মরণ তো এড়াবার জো নেই, তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না, মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। এই প্রথমটা আমরা একটু বুঝে নিই, এই প্রথম বিষয়টা একটু বুঝে নিই। অর্থাৎ এখানে বলছে যে যারা ভয়ে আত্মরা তারা কর্তার আনুগত্য মেনে বেশ খুশি। অর্থাৎ তারা তো এমনিতেই ভীত, তারা তো ভয়ে জড়সড় হয়ে আছে কর্তার ভয়ে, অর্থাৎ তারা কর্তার আনুগত্যকে মেনে নিয়েছে।
কর্তার সমস্ত নির্দেশ, সমস্ত কিছুকে তারা মেনে নিয়েছে, এতেই কিন্তু তারা খুশি আছে। কর্তার আশ্রয়, তার কৃপা ছাড়া যারা কিছুই বোঝে না, তারা কর্তার মৃত্যুকালে জানতে চেয়েছিল, তুমি গেলে আমাদের কি দশা হবে। অর্থাৎ কর্তাকে আমরা আমাদের জীবনের পথপ্রদর্শক হিসেবে নির্দিষ্ট করেছি, কিন্তু কর্তা অবর্তমানকালে আমাদের কে পথ দেখাবে, আমরা কার আনুগত্য লাভ করব। তাই কর্তাকে তারা প্রশ্ন করছে যে তুমি গেলে আমাদের কি দশা হবে। মানুষের এই পরনির্ভরতার দেবতা রীতিমতো চিন্তিত হয়ে কর্তাকে ভূতের মধ্যেই সতত ক্রিয়াশীল রেখেছিল। অর্থাৎ মানুষ হচ্ছে পরনির্ভরশীল, তাই না? মানুষ হচ্ছে পরনির্ভরশীল। এই সমস্ত পরনির্ভরশীল মানুষরা তারা কিন্তু চিন্তিত হয়ে পড়েছে, তাই কর্তাকে ভূতের মধ্যেই সতত তারা ক্রিয়াশীল রেখেছে। হ্যাঁ, ভূত যেমন সততই ক্রিয়াশীল, ঠিক সেরকম কর্তাকেও ভূতের জায়গাতে তারা নির্দিষ্ট করেছে। দ্বিতীয় পরিচ্ছেদটা আমরা দেখব, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা। ভূতকে মানলে কোনো ভাবনাই নেই, সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্যে মাথা ব্যথাও নেই। তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায়, তারা খায় ভূতের কানমোলা। সেই কানমোলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার অভ্যাস প্রচলিত। অর্থাৎ এখানে বলছে যে দেশের লোক মনে মনে খুব খুশি হয়েছিল। কেন খুশি হয়েছিল না, এটাই ভেবে যে কর্তার মৃত্যুর পরে কর্তা তাদের সঙ্গেই থাকবে। অর্থাৎ আজ থেকে বহু বছর আগে আমাদের দেশ যখন পরাধীন ছিল, তখন ইংরেজদের সমস্ত কিছু কালচার আমাদের মধ্যে তারা দিয়ে গেছে। তারা নেই, তারা কিন্তু আজ নেই, কিন্তু তাদের দেওয়া কালচারকে আমরা মাথায় করে রেখেছি, বুকের মধ্যে আগলে রেখেছি। তাই বলছে যে দেশের লোক মনে মনে খুব খুশি হয়েছিল। কেন খুশি হয়েছিল না, এটাই ভেবে যে কর্তার মৃত্যুর পরে তাদের সঙ্গেই রয়েছেন। আর কর্তা খুশি হয়েছিলেন এই কথা ভেবে যে দেশের সবাই তার জন্যে আকুল। অর্থাৎ কর্তাকে তারা কেউ ছাড়তে চায় না, কর্তাকে তারা কেউ ছাড়তে চায় না, কর্তাকে পাওয়ার জন্য তারা আকুল হয়ে উঠেছে। কর্তা এটা ভেবে দারুণ খুশি। দেশের মানুষ বিশ্বাস করতেন যে তাদের নিজেদের আর কোনো ভাবনা নেই, অর্থাৎ নিজেদেরকে নিয়ে আর কোনো ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ কর্তা চলে গেলেও কর্তা ভূত হয়ে আমাদের মাথার ওপর থাকবেন, আমাদের ঘাড়ে চেপে থাকবেন। সব ভাবনাই কর্তা ভাবেন। আমাদের জন্য কোনো ভাবনা আমাদেরকে ভাবতে হয় না। আমাদের জন্য সমস্ত ভাবনা কে ভাবে না, কর্তাই ভাবে।
এমন বিশ্বাস দেশের মানুষজনের রয়েছে। ফলে দেশ শুদ্ধ লোক নিশ্চিন্তে থাকে। অর্থাৎ এখানে কি বলেছে না, দেশ শুদ্ধ লোক এটাই ভেবে নিশ্চিন্ত হয়ে আছে যে আমাদেরকে আমাদের ভাবনা ভাবতে হবে না, আমাদের ভাবনা ভাবছে কে না কর্তা। কর্তার উপরে সর্বস্ব তারা সমর্পণ করে দিয়েছে, তারা কিন্তু এতেই খুশি। তাদের সমস্ত ধ্যান ধারণা ভাবনা সমস্ত কিছু তারা সমর্পণ করেছে কার কাছে না কর্তার কাছে। তারা কিন্তু খুব খুশি আছে, নিশ্চিন্তে তারা রয়েছে। কর্তার উপরে সর্বস্ব সমর্পণ করে তারা বেশ খুশি আছে। রবীন্দ্রনাথ লিখেছেন, দেখো, দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। অর্থাৎ এটাই এখানে বোঝাতে চাইছে, এই লাইনের অর্থ হচ্ছে এটাই যে দেশ শুদ্ধ লোক কর্তার কাছে সমস্ত কিছুকে তাদের সমর্পণ করে তারা নির্ভাবনায় চোখ বুজে চলে যাচ্ছে। এবার দেখো, আবার আমরা পাঠ্যে যাই। 3 নাম্বারটা কি বলেছে না, শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায়। ভূতের নায়েব, ভূতের জেলখানার দারোগা, সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্যই ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে 1 ছটাক তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে অর্থাৎ বিক্রি হতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। মানুষ তার প্রতিবাদ করার জন্য তার তেজের দরকার আছে, কিন্তু এই ঘানিতে নেই, তাতে ঘানির মধ্যে তেল বেরোয় না, কিন্তু মানুষের তেজটা বেরিয়ে যায়, তাদের প্রতিবাদ করার শক্তি কমে যায়। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। ভূতের রাজত্বে সব কিছু যখন ঠান্ডা হয়ে যায়, এরা সবাই যখন ঠান্ডা হয়ে যায়, তখন কিসের অভাব থাকতে পারে? রবীন্দ্রনাথ কি বলেছেন? অন্নের অভাব থাকতে পারে, বস্ত্রের অভাব থাকতে পারে, স্বাস্থ্যের অভাব থাকতে পারে, কিন্তু শান্তিটা থাকে। এগুলো না থাকলেও শান্তি অবশ্যই থাকবে। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে, তাই না? ভূত ছাড়ানোর জন্য কাকে আমরা ডাকি না? ওঝাকে ডাকা হয়, কিন্তু ওঝাকেই তো ভূতে পেয়ে বসে আছে, ওঝা আবার কি ভূত ছাড়াবে? আমরা একটু এই গোটা বিষয়টা একটু আলোচনা করে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে ভূতগ্রস্ত মানুষ নিশ্চিন্তেই রয়েছে, এটা আমরা আগের স্ট্যান্জাতে দেখলাম। তাই বলেছে তাদের ওঝা ডাকারও কোনো প্রয়োজন নেই, তাদের ওঝা ডাকার কোনো প্রয়োজন নেই, কেননা ওঝাকেই আবার আগে ভাগে ভূতে পেয়ে বসে আছে। অথচ পৃথিবীর অন্য দেশগুলিতে ভূতের শাসনতন্ত্র না থাকায় ভূতগ্রস্তরা অবাক হয়েছিল, অবাক হওয়ারই কথা। অর্থাৎ সমাজটা এমন জায়গায় পরিপূর্ণ হয়ে গেছে যে যারা এই সমাজে নোংরামি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই ওঝার কথাটা বলা হয়েছে। কিন্তু সেই ওঝা আসবে কোথা থেকে? ওঝারও তো সেই একই অবস্থা,
সেও তো ভূতগ্রস্ত হয়ে পড়েছে, তাই না? সেও তো সেই কর্তার আনুগত্য লাভ করেছে, কর্তার আনুগত্যকেই সে জীবনের একমাত্র সম্বল মনে করেছে। তাহলে কেননা পৃথিবীর অন্য দেশের মানুষদের ভূতে পায়নি, তারা অতীতে যতটুকু গ্রহণীয় ততটুকুই নিয়ে বর্তমানের বিজ্ঞান বিশ্বাসের ওপর ভর দিয়ে ভবিষ্যতের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ অন্যান্য দেশের মধ্যে তুমি দেখো এত কুসংস্কার নেই, অন্যান্য দেশের মধ্যে দেখো এত কুসংস্কার নেই, তাই কিন্তু তারা শুধুমাত্র তারা কিসে বিশ্বাস করে? বিজ্ঞানে বিশ্বাস করে। বিজ্ঞান যেটা দেখিয়ে দেবে সেটাই তারা বিশ্বাস করে। আর বিজ্ঞান কোনো কল্পকথাকে, রূপকথাকে বিশ্বাস করে না। বিজ্ঞান এটাই বিশ্বাস করে যার যথাযথ প্রমাণ রয়েছে। তাই অন্যান্য দেশ এই বিজ্ঞানকে বিশ্বাস করে, কোনো কুসংস্কারকে বিশ্বাস করে না, তাই কিন্তু তারা অনেক এগিয়ে আছে। রবীন্দ্রনাথ লিখেছেন তারা ভয়ঙ্কর সজাগ আছে, আমাদের মতন নয়। তারা কিন্তু অন্যান্য দেশের মানুষেরা তারা কিন্তু ভয়ঙ্করভাবে সজাগ হয়ে আছে, তাদেরকে ভুল বোঝানো যাবে না। আমরা 4 নাম্বার স্ট্যান্ডার্ডের মধ্যে কি বলেছে? এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও। আর পাড়ার কথা তো বলাই আছে, কিন্তু বর্গি এলো দেশে, নইলে ছন্দ মেলে না। আমি লাইনটা লিখছে যে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, তাই না? খোকাও ঘুমোলো, সেটা খোকার পক্ষে খুব স্বাস্থ্যের, খুব ভালো, খোকার ঘুমোনো ভালো। আর পাড়া জুড়ালো, অর্থাৎ খোকা ঘুমোলে তার ঘরের সমস্ত মানুষের শান্তি। ঠিক আছে, ঘুমাক, ছেলেটা আর দুরন্তপনা করবে না, গোটা ঘরে দুষ্টুমি করে বেড়াবে না, সবাই শান্তিতে থাকতে পারবে। তাই বলছি সেটা খোকার অভিভাবকের পক্ষেও ভালো, খোকার পক্ষেও ভালো। কিন্তু হঠাৎ করে তার পরের লাইনটাতে যেটি লেখা হলো সেটা হচ্ছে বর্গি এলো দেশে। লিখতেই হবে, কোনো উপায় নেই, নাহলে তো ছন্দ মিলবে না। ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন? অর্থাৎ ওপরে দুটো লাইন এত সুন্দর দেওয়া হলো, নিচের লাইনটা বর্গি এলো দেশে, এটা এমন হলো কেন? কাদেরকে জিজ্ঞাসা করা হলো? সমাজের যারা শিরোমণি ব্যক্তি, যারা চূড়ামণি ব্যক্তি, তাদেরকে জিজ্ঞাসা করা হলো। তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, অর্থাৎ চৈতন সেই শিখাটিকে নেড়ে বললেন, কি বললেন? এটা ভূতের দোষ নয়, ভুতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। তাহলে দোষটা দেশের দোষ নয়, এই দেশকে যে চালাচ্ছে তার কোনো দোষ নয়, দোষ হচ্ছে বহিঃশত্রু আক্রমণ যারা করছে সেই সমস্ত বহিঃশত্রুদেরই দোষ। বর্গি আসে কেন? শুনে সকলেই বললে তা তো বটেই, অত্যন্ত সান্ত্বনা বোধ করলে। দোষ যারই থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা, ঘরে গেরস্তর টেকা দায়। ঘর থেকে বেরোবারও পথ নেই, একদিক থেকে এ হাঁকে খাজনা দাও, আর একদিক থেকে ও হাঁকে খাজনা দাও। এখন কথাটা দাঁড়িয়েছে, খাজনা দেব কিসে? এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার এরা
তাদের কাছে ঘেঁষতে চায় না। কেন না পাছে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বললে বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধমিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়। এবারে আমরা একটু বিষয়টা জেনে নেব। রবীন্দ্রনাথ ছেলে ভোলানো, রবীন্দ্রনাথ ছেলে ভোলানোর একটি গান শুনিয়েছেন। দেশের লোক এতদিন আরামে ছিলেন, কিন্তু সমস্যা হলো বর্গি এলো দেশে। অর্থাৎ দেশের মানুষ পোকা ঘুমলো, পাড়া জড়লো, এতে কিন্তু খুব আরামেই ছিল, কিন্তু হঠাৎ করে বহিঃশত্রু আক্রমণ হলো দেশে, অর্থাৎ বর্গি। এই বর্গিরা আমাদের দেশে এলো। সমস্ত শিরোমণি চূড়ামণি কেন বর্গি আসে এর একটি সদুত্তর দিল, কিন্তু সদুত্তর দিতে কি পারল? সদুত্তর দিতে পারল না। তারা সদুত্তর দিতে ব্যর্থ হলো, বরং তারা পুঁথি খুলে তত্ত্বকথা শোনাতে লাগলো। কি? কিন্তু একটাই সমস্যা তারা তুলে দাঁড় করায়, একটাই সমস্যা, তা হলো খাজনা দেবো কিসে। অর্থাৎ আমাদের দেশে বারবার বর্গীদের অনুপ্রবেশ ঘটেছে, বারবার আমাদের দেশে বর্গীরা আক্রমণ করেছে, সমস্ত কিছুকে লুট করে নিয়ে চলে গেছে। আজ তো আমাদের কাছে কিছুই নেই, আমরা খাজনা দেব কিসে? তখন যখন লুট করে নিয়ে গেছে বর্গীরা, তখন এই দেশের মানুষের কোনো হুঁশ ছিল না। এটাই রবীন্দ্রনাথ এই প্যারাটির মধ্যে তুলে ধরেছেন। কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেবো কিসে। শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে। আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না, মানে একটি প্রশ্ন একা আসবে না, সে অনেকগুলো প্রশ্নকে সঙ্গে করে নিয়ে আসবে। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? অর্থাৎ এই ভূতের শাসন কি বহুদিন ধরে চলবে? অনন্তকাল অর্থাৎ যার কোনো শেষ নেই, যে কালের কোনো শেষ নেই, অনন্ত অসীম। শুনে ঘুম পাড়ানি মাসি পিসি আর মাস্তুত পিস্তুতর দল